দর্শক, ইসমাহানি মির্জা পূর্চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। নৈরাজ্য করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার, যুদ্ধাবস্থার মতো সতর্ক থাকার আহ্বান। 7 দিনের জন্য অবরোধ প্রত্যাহার তিতুমির শিক্ষার্থীদের, রেলপথ অবরোধে দিনভর চরম ভোগান্তি। বাসা থেকে বের হয়েছি আমি 2টা বাজে, আস্তে আস্তে আমার 4:15 বাজে, এখনো ট্রেনে কোনো অস্তিত্ব পাই নাই। মেডিকেলে গেছিলাম, চোখ অপারেশন করে আজকে আবার যাবো, আজকে টিকিট কাটাই আছে। এরা আন্দোলন করে সবাই এখন আন্দোলনমুখী হয়ে পড়ছে সারা বাংলাদেশ। আমরা এটার জন্য প্রত্যাশীন আর কি। ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি ইসির, ভোটের লাগামহীন খরচে পেরে ওঠেন না সৎ যোগ্য প্রার্থীরা। লিবিয়ায় উদ্ধার 23 মরদেহে 10 জন মাদারীপুরের, দালালদের মাধ্যমে তথ্য পেয়েছে পরিবার। গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে অনিশ্চয়তা, টাকা না পেলে সরবরাহ দিতে পারবে না বেসরকারি কেন্দ্রগুলো। রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তার হ্রাস টানবে না যুক্তরাষ্ট্র, আশা পররাষ্ট্র উপদেষ্টার। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা আলোচনা শুরু করব সংস্কারের জন্য যে সুপারিশগুলো এসেছে বিভিন্ন কমিশন থেকে, তার ভিত্তিতে আজকে একটা বৈঠক হয়েছে। তারা আসলে সমন্বিতভাবে কি কি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন সে নিয়ে কথা বলেছেন। এই প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সে নিয়ে কথা আমরা শুরু করবো। এছাড়াও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব ইলিয়াস খান, তিনি সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, তিনি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব রিয়াজ আহমেদ, তিনি নির্বাহী সম্পাদক, ঢাকা ট্রিবিউন। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে। 5 আগস্টের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই হরেক রকমের দাবি দাওয়া নিয়ে পথে নামছে মানুষ। অন্যদিকে ছিনতাই, রাহাজানি সহ অন্যান্য অপরাধের ঘটনাও ঘটছে হরহামেশাই। এমন অবস্থায় দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেন, চলতি বছর দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুঁশিয়ারি দেন, কাউকে এই সুযোগ দেয়া হবে না নৈরাজ্য সৃষ্টির। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা যায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ফিরে এলে হুমকিতে পড়বে জনগণের নিরাপত্তা। মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। আওয়ামী লীগ উস্কানি দিয়ে ফেব্রুয়ারিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। শুরুতেই জনাব মজুমদার, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গ দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে কিছু কিছু কমিশনের সুপারিশের মধ্যে চলে এসেছে, বাকিগুলো খুব সামনে চলে আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রক্রিয়াটা কি হবে? সেখানে আসলে কি সবার সাথে একসাথে বসা হচ্ছে নাকি আলাদা আলাদা করে বসা হচ্ছে? এর কোনো রূপরেখা এর মধ্যে সামনে এসেছে? ধন্যবাদ। আসলে যে বিষয়টা শুরুতেই বলা হয়েছিল যে প্রথমে যে 4টা কমিশন রিপোর্ট দিয়েছিল এখানে কিছু সুপারিশ ওভারল্যাপ করেছে। দেখা গেল যে একই বিষয়ে 2টো কমিশন 2 রকম সুপারিশ করেছে। এই ওভারল্যাপিংটা দূর করা খুব প্রয়োজন ছিল। প্রথমত কমিশনগুলোর মধ্যে এক ধরনের কনসেনসাস তৈরি করার একটা প্রয়োজনীয়তা ছিল, যাতে সুপারিশগুলো এক ধরনের ইউনিফর্মিটি থাকে। এই কাজটাই এই মুহূর্তে করা হচ্ছে এবং সেটার জন্য কিছুটা সময়ও নেওয়া হয়েছে, বাড়তি সময় চেয়ে নেওয়া। দ্বিতীয়ত একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিটি আগেই করা হয়েছে, আপনারা এটা জেনেছেন, এবং এই কমিটির দায়িত্বে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা নিজে, কমিটির প্রধান হিসেবে ওনার সাথে কাজ করবেন আরও যে 6টি সংস্কার কমিশন করা হয়েছে। 6টি সংস্কার কমিশনের প্রধানরা
ওনারা মিলে আসলে ঠিক করবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে ওনারা কাজ করবেন। কি সবাইকে নিয়ে একসাথে বসবেন এক টেবিলে, নাকি আলাদা আলাদা বসবেন। আমি যতদূর জানি যে এই প্রক্রিয়াটা এখনো চূড়ান্ত হয়নি। এটা নিয়ে এখনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে। এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্রের একটা বিষয় আছে, এটা নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চলছে নানাবিধ প্ল্যাটফর্মে। সবসময় যে একেবারে আনুষ্ঠানিক আলোচনা তা না, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সব ধরনের আলোচনাই চলছে। চেষ্টা করা হচ্ছে যে একটা ঐক্যমত্য আসা, জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা ঐক্যমত্য যাতে খুব শিগগিরই আসা যায়। এটা নিয়ে যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে যদি ঐক্যমত্যে আসা যায়, তাহলে কিন্তু সংস্কার যে প্রক্রিয়া, কারণ ঘোষণাপত্রের যে স্পিরিটটা থাকবে ওই স্পিরিটটাকে ক্যারি করবে আপনার সংস্কার যে প্রস্তাবগুলো, ওই স্পিরিটটাকে ধারণ করে সংস্কারের প্রস্তাবগুলোও কিন্তু আসলে সেভাবে সাজানোর চেষ্টা করা হবে। তো দুটো কাজই আসলে প্যারালালি চলছে। তো আমরা এটুকুই আসলে আশা করতে পারি যে এই ফেব্রুয়ারির মধ্যেই, হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝি এ বিষয়ে আমরা একটা ব্রেক থ্রু। এর পাশাপাশি আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সূত্র ধরেই যে যুদ্ধাবস্থা শব্দটা তিনি ব্যবহার করলেন, সেটা কি কোনো আশঙ্কা থেকে? কারণ গতকালকের দুটো ঘটনা নিশ্চয়ই অনেককে ভাবাচ্ছে, বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে পুলিশের উপর হামলা এবং পাবনাতে পুলিশের কাছ থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মতন ঘটনা। এগুলো আসলে কিসের আলামত, এবং সেটার কারণেই কি আজকে প্রধান উপদেষ্টার এই মন্তব্য? আমি মনে করি না যে গতকালকে যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার প্রেক্ষিতে উনি এই মন্তব্য, এই দুটো ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমাদের জাতীয় রাজনীতিতে এই বছরটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বছরটা আসলে ঠিক করে দেবে আগামী আরও সামনে অনেকগুলো বছর আমাদের রাজনীতিটা কী হবে, আমাদের দেশে আসলে রাজনৈতিক পদ্ধতি বা শাসন ব্যবস্থাটা কী ধরনের হবে। তো যখন একটা বছর একটা রাজনৈতিক পরিবর্তনের বছর, এবং পরিবর্তনটা কী ধরনের হবে, এই পরিবর্তনের সাথে অনেকের স্বার্থ জড়িত, অনেকের নানাবিধ রাজনৈতিক উদ্দেশ্য, বিবিধ অনেক অনেক কিছু জড়িত। কে কিভাবে রিয়েক্ট করবে কেউ জানে না। তারপরে পাশাপাশি নির্বাচনের যে প্রস্তুতি, সেটারও একটা ব্যাপার আছে। আমাদের যে সরকার প্রধান, আগের যে সরকার প্রধান, উনি যে পালিয়ে গিয়েছেন, উনি কিন্তু পালিয়ে গিয়ে চুপচাপ বসে নেই, উনি কিন্তু ওনার কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। গতকালকেও কিন্তু উনি ওনার সাঙ্গপাঙ্গদের সাথে এক ধরনের একটা ভার্চুয়াল বৈঠক করেছেন। ওনারাও কিন্তু কামব্যাক করার জন্য তাদের যে সর্বশক্তি নিয়োগ করছেন। এরকম যখন একটা সিচুয়েশন, তখন তো আসলে সরকারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা ছাড়া আসলে আর অন্য কোনো উপায় থাকে না। তো এইসব দৃষ্টিকোণ থেকেই চিন্তা করে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরটা আমাদের যেহেতু জাতীয় রাজনীতিতে বা জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হতে যাচ্ছে, যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যায়, যাতে কেউ কোনো ধরনের অঘটন ঘটিয়ে সরকার যে পরিকল্পনাটা নিয়ে এগোচ্ছে বা আমাদের রাজনৈতিক দলগুলো যে স্বপ্নটা দেখছে একটা পরিবর্তনের, এইটা যেন কেউ ভণ্ডুল করে না দিতে। জি, ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে পরিস্থিতি, সেখানে স্বাভাবিকভাবেই সংস্কার নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা নিয়ে কথা হচ্ছে, কিন্তু একই সাথে এই যে একের পর এক আন্দোলন, কখনো সড়ক অবরোধ, কখনো রেলপথ অবরোধ, কখনো রেলপথের যে কর্মচারীরা তাদের ধর্মঘট, এত সমস্যার মধ্যে আসলে এই সংস্কারগুলোর যে মূল কাজটা এই সরকারের, সেটা এগিয়ে নেওয়া কি সম্ভব হচ্ছে? এটি তো ব্যাহত হচ্ছে। আপনি দেখুন, আমার বোধ হয় 3 দিন আগে আমরা দেখলাম যে 136টি আন্দোলন হয়েছে সরকার ক্ষমতায়। এর সঙ্গে আরও কয়েকটি যোগ হয়েছে, কারণ তখন বোধহয় এই যে তিতুমির কলেজের ছাত্ররা যে অযৌক্তিক আন্দোলন করছে, সেটি বোধহয় যোগ হয়নি। তো নানা ধরনের ডিস্টার্ব হচ্ছে। কালকেও দেখলাম যে এই যারা আহত হয়েছেন এই আন্দোলনে, তারা প্রধান উপদেষ্টার বাড়ি বাসভবন পর্যন্ত চলে গেছে। সুতরাং এখানে কিছু ডিস্টার্ব তো হচ্ছে। আর তিনি যে একটু আগে যে আপনি সিকিউরিটি প্রধান উপদেষ্টা খুব তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন, যুদ্ধাবস্থার মতো সতর্কতা অবলম্বন করার কারণ আছে। কারণ আজকেও দেখলাম যে একটু আগে বললেন, আওয়ামী লীগ তো বাংলাদেশে অনেক লোক করেছে। আমরা যদি ভোটের হিসেবেও ধরি, পালিয়ে গেছে কত লোক? পালিয়ে গেছে 10,000, 15,000 বা 20,000 ম্যাক্সিমাম। আর অন্য সবাই কিন্তু দেশে আছে। এবং আপনি দেখুন, এই সুযোগে আমি একটু বলে নিই যে আমাদের ক্যান্টনমেন্টে আমরা কিন্তু দেখেছিলাম যে 626 জন বোধ হয় আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, 5 জন বিচারপতি সহ, নিশ্চয় আপনি জানেন। তো সবাই কিন্তু বেরিয়ে গেছে, এবং আইএসপির থেকে বলা হয়েছে যে তারা ভীতি কেটে গেছে, পর তারা চলে গেছে। কিন্তু এই মানুষগুলো তো দেশে আছে, এবং ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছেন সেটি কিন্তু আমাদের ভাবতে হবে। খুব সাধারণ মানুষ কিন্তু যায়নি। সুতরাং
একটা ষড়যন্ত্র চলছে এবং তাদের মনে এত খেদ, এত কষ্ট, কারণ গত 15.5 বছর যে দুর্নীত শাসন চালিয়েছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, মানুষের অপমান অপদস্থ করেছে, আয়নাঘর বানিয়েছে, মানুষকে গুম করেছে, এই যে একটা কি বলে যে এই যে তাদের যা ইচ্ছে তাই করতে পারতো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এবং আরেকটি সমস্যা হচ্ছে যে এটা যে হঠাৎ করে বন্ধ হবে এটা কিন্তু আগে ভাবেনি, তারা কিন্তু ভাবেনি যে এই নির্বাচনের 6 মাসের মধ্যে তাদেরকে এরকম একটা পরিস্থিতি বিদায় নিতে হবে। সুতরাং আবার তারা মরিয়া হয়ে উঠেছে, যে কোনো অবস্থায় আবার তার আগের ক্ষমতায় ফিরতে চায়। সেই জন্য তারা নানা জায়গায় নানা সমস্যা হচ্ছে। এই যে গোপালগঞ্জে দেখুন, এর আগে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মেরে ফেলেছেন, নিশ্চয়ই আপনি জানেন, গোপালগঞ্জে। তারপরে আজকালকে পুলিশের উপর আক্রমণ করেছে, গাড়ি পর আর্মির গাড়ি পর্যন্ত পড়িয়েছে। এটি সিগন্যাল, ভালো সিগন্যাল না। কিন্তু মানুষকে সতর্ক থাকা, কারণ আমাদের এবার একটা সুযোগ এসছে। আমাদের 71-এ আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমাদের সেই আশা কিন্তু পূরণ হয়নি। গণতন্ত্র হত্যা করেছে, দুর্ভিক্ষ উপহার দিয়েছে, আমরা গণমাধ্যমের কর্মী, গণমাধ্যম বন্ধ করে দেওয়া, অনেক কিছু করেছে। তারপর 90-এর আন্দোলনের সময় আমরা ছিলাম, রিয়াজ ভাই আছেন, 90-এর আন্দোলনের পর আমাদের আশা কিন্তু পূরণ হয়নি। এবার ধরুন বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের কথা বলুন, 90-এর পর সম্পূর্ণ পলিটিক্যাল বিবেচনা ভিসি নিয়োগ করা হয়েছে এবং বাংলা শব্দ এক শব্দ উচ্চারণ করতে পারে না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে গেছেন। কিন্তু শুধু রাজনৈতিক কারণে। সুতরাং আমাদের এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের অনেক। এই সাম্প্রতিক সময়ে বিএনপি, নাগরিক কমিটি সহ ছাত্রদের মধ্যে যে বিভিন্ন ধরনের চাপানুতর আমরা দেখছি, সেখানে সংস্কার কতটুকু, কবে নির্বাচন, এই বিষয়গুলো যেমন সামনে এসেছে, জুলাই ঘোষণাপত্র সামনে এসেছে, এই যে এক ধরনের মতপার্থক্য, সেটাই কি সুযোগ করে দিচ্ছে এই ধরনের ঘটনা? হ্যাঁ, ঐক্য একটু ফাটল ধরেছে বলে আমি মনে করি। গত 7 বছর বিএনপি, জামাত সহ অন্যান্য দল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আলট্রা বাম, আলট্রা ডান সবাই কিন্তু আন্দোলন করেছে হাসিনার পতন ঘটতে। এটি কিন্তু আগে কিন্তু হয় না। যেমন বাকশাল যখন হয়েছে, সিপিপি কিন্তু তাদের সাথে মিশে গিয়েছিল, তারপরে মুজাফরনগর মিশে গিয়েছিল। এবার কিন্তু সব রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বাদে এবং কয়েকটি উচ্ছিষ্টভোগী যেমন জাসদের একটি ক্ষুদ্র অংশ, হাসানুল্লাহ গিন্নুর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির একটি অংশ, অন্য সব পার্টি কিন্তু এক ছিল পতনের প্রশ্নে। সুতরাং এখন একটু আমার মনে হয় যে এই যে ঐক্যটা ছিল একটি এক দফা দাবিতে, সেই ঐক্য থেকে একটু সরে এসছে। বাট এই সরে আসার সুযোগ নেই আমি মনে করি। সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, কারণ গত 15.5 বছর দেখেছি আমরা যে দুর্বিনীত শাসন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে বা শেখ হাসিনা ফিরে আসে, তাহলে কিন্তু সবার জন্য খুব ক্ষতিকর বিষয় হবে। সুতরাং এই প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। আর নির্বাচনে যে কথাটা বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আপনি লক্ষ্য করবেন যেসব দল কোনোদিন ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, তারাই কিন্তু বলছে আগে সংস্কার পরে নির্বাচন। বাট বিএনপি বলছে সংস্কারে চলতে থাকুন, নির্বাচনী প্রক্রিয়া চলতে থাকুন, কারণ দেশ চালাবে কিন্তু রাজনীতিবিদরা। রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে কিন্তু নানা সমস্যা, যেমন ধরুন এই যে অযৌক্তিক আন্দোলন করেছে তেতুমির কলেজের ছাত্ররা, ভর্তি হচ্ছে কলেজে, তারা হঠাৎ করে ইউনিভার্সিটি চায়। এটি হাস্যকর এবং লজ্জাজনক। যারা এই আন্দোলন করেছে তাদের লজ্জা পাওয়া উচিত। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারোনি বা ভর্তি হওনি, তুমি রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাওয়া। এইসব অযৌক্তিক দাবি যদি রাজনৈতিক শক্তি থাকতো ক্ষমতায়, তাহলে আমার মনে এত সহজে তারা করতে পারতো না। সুতরাং আমি যেটি মনে করি যে মতভেদ আছে, বাট নির্বাচন প্রশ্নে যে মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি বলেছেন যে ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন হবে, প্রথমার্ধে নির্বাচন হবে। তিনি যথার্থই বলেছেন। আমরা আশা করতে নির্বাচন কেন্দ্র করে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সংস্কার কাজগুলো চালানো উচিত। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব রিয়াজ আহমেদ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে গণঅভ্যুত্থানের পরে 6 মাস পেরোতে চললো এবং এই সময় যেমন শুরুতে বিপুল সমর্থন ছিল এবং অভ্যুত্থানের সবগুলো শক্তির মধ্যে একই সুর আমরা দেখেছি, এই সময় এসে যেমন নানান ধরনের ভিন্ন মত রয়েছে, সেই ভিন্ন মতকে আপনি ঐক্যের ফাটল বলবেন, যেমনটা জনাব খান একটু আগে বলছিলেন, নাকি আসলে এতটুকু মত পার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এই মত পার্থক্যের সুযোগ আসলে আওয়ামী লীগের মতন পতিত শক্তিগুলোর নেয়ার কতটুকু আছে, সেই বিশ্লেষণটা আপনার কাছ থেকে শুনতে চাই। জি, মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। এবং আমি শুনছিলাম আলোচকদের কথা, এবং এই পর্যায়ে আপনি যে প্রশ্ন করলেন অনেকখানি উত্তর মনে হয় আপনার কথার মধ্যেও আমি পেলাম, সেটাই আমি নিচ্ছি। আসলে যে ব্যাপারটা হলো, গণতন্ত্রের একটা বিউটি হচ্ছে এক একজনের এক একটা মত থাকবে, ভিন্ন ভিন্ন মত থাকবে। এখন আমরা যে ঐক্যের কথা বলছি, ফাটলের কথা বলছি, ব্যাপারটা হলো দেখুন,
ঐক্যটা কোথায় ছিল? আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে গড়ে তোলা যায় সেইটার যে অনেক মানুষের অবদান প্রাণের বিনিময়ে গত বছরের জুলাই বিপ্লবের যে ফসলটা এখন মানুষের ঘরে যাতে পৌঁছাতে পারে, সেইটার জন্য ন্যূনতম কিছু ঐক্যের জায়গা থাকবে এবং সেটা প্রয়োজন আছে। সেই জায়গায় যদি ফাটল না ধরে অন্যান্য প্রসঙ্গে, অর্থাৎ এবং সেটা কি এমনও হতে পারে যে সংস্কারটা কবে, কখন, কিভাবে, কতটুকু, আগে পরে, বেশি কম, ন্যূনতম সংস্কার, অনেক সংস্কার, নির্বাচনটা আপনি যেমনটা বললেন বা আমরা প্রধান উপদেষ্টার কথা থেকেই যেটা জানি যে দেখুন এই টাইম স্প্যানটা যেটা আছে ইন বিটুইন ডিসেম্বর দিস ইয়ার এবং জুন আগামী বছর, এর মধ্যেও কিন্তু প্রত্যেকের নানান প্রেফারেন্স থাকতে পারে। একটা পার্টি বা একটা গোষ্ঠী বলতে পারে যে ডিসেম্বরে হলেই তো ভালো, আর দেরি করার দরকার কি। আরেকজন বলতে পারে আমরা ধৈর্য ধরতে রাজি আছি, কিছু কিছু সংস্কারের কাজ করে যদি সেটা আগামী বছর জুনের মধ্যেই করা যায়। তো এই ধরনের যে কথাগুলো, ভিন্নতা, পারস্পরিক ভিন্নতা এবং বিভিন্ন ধরনের মতামত, এটাকে অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো মনে করি এবং সাধুবাদ জানানো দরকার। এই ভিন্ন ভিন্ন মতকে একত্র করা এবং একটা কনসেনসাস বিল্ড করা, সেটাই তো একটা এখন যে গভর্নমেন্ট আছে তাদের একটা অন্যতম কাজের অংশ বলে আমি মনে করি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এইটাকে কোনো ধরনের দুর্বলতা ভাবা অথবা যে সুযোগ ভাবা যে এই তো আমাদের সুযোগ, এই সুযোগে এরা হয়তো এই বলছে, ওরা এটা বলছে, তো এর মধ্যে দিয়ে আমরা আবার পেনিট্রেট করব, সেই রকম একটা সুযোগের জায়গা এবং আশঙ্কা অথবা ভীতি যেই জায়গাটা আছে অনেকের মধ্যে, সেইটা দূর করার জন্য অন্য যত অ্যাক্টরস আছে যারা কন্ট্রিবিউট করেছেন কোনো না কোনো ভাবে 16 বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হোক, অথবা এটা যে গত জুলাই বিপ্লবের যে মোমেন্টাম ক্রিয়েট করা থেকে শুরু করে এর বাস্তবায়ন অবধি বিভিন্ন ক্ষেত্রে ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক শক্তি, অনেকের অবদান আছে। তাদের ওই একটা নিজেদের মধ্যেও অনৈক্যের মধ্যে ঐক্যের একটা সুর থাকতে হবে, যেটা এই অর্থে ঐক্য যে কোনোভাবেই যেন যেই অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য এত কিছু করতাম, এই জায়গায় যাতে আমরা স্লিপ করে না ফিরি। তো সেই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব যেমন এখন যে সরকারে আছেন, যারা আছেন তাদের, তেমনি ভাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি এবং সামাজিক শক্তি প্রত্যেকের। আমি সেই অর্থে খুব একটা নিরাশার কিছু দেখি না এখনো পর্যন্ত, যদি এই সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে একটা ন্যূনতম সেই এখন তো অনেক সংস্কারের প্রশ্নে ন্যূনতম জায়গার কথা বলা হচ্ছে। আমি মনে করি তেমনি ভাবে আমাদের ন্যূনতম স্বার্থের জায়গাটা, অর্থাৎ এই অর্থে স্বার্থ যে জাতীয় স্বার্থ, যে জাতীয় স্বার্থটা কি, যে আমরা একটা এমন অবস্থার মধ্য দিয়ে ছিলাম যেখানে লোকেদের কথা বলবার স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের অর্থনৈতিক যে আমি বলবো যে নিরাপত্তা, অর্থাৎ লোকেরা তাদের টাকা পয়সা ব্যাংকে রাখছে, সেই ব্যাংক অন্য কেউ লুট করে নিয়ে যাচ্ছে, এরকম একটা যে পরিস্থিতি, সেই জায়গা থেকে আজকে ইলিয়াসই মনে হয় সংখ্যাটা বললো না, কে বললেন যে 136টা মুভমেন্ট, এটাকেও সাধুবাদ জানানোর প্রয়োজন আছে। এর মধ্যে কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক, আপনি একটাকে অযৌক্তিক, কেউ আরেকজন সেটাকে কিছুটা হলেও যৌক্তিক বলতেই পারে, কিন্তু তাদেরকে যে স্পেস দেওয়া হচ্ছে, কিন্তু এই স্পেস দেওয়ার সুযোগকে কখনো দুর্বলতা ভাবা উচিত না, যে এই সরকার মনে হয় দুর্বলতা। আমার এই পয়েন্টটা বলে শেষ করছি এই পর্যায়ে, যে আমার এখানেই আজকের যে মিটিং এবং যমুনার যে মিটিং এবং সেখানে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটাকে আমি মনে করি ইটস এ গ্রেট মেসেজ। নিশ্চয়ই এই মেসেজটা দেওয়ার খুব প্রয়োজন ছিল, যে কেউ যাতে এই যে স্পেসটা দেওয়া হচ্ছে, সবাই সবার কথা বলতে পারছে, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে পারছে, এটাকে কোনোভাবেই দুর্বলতা মনে না করে, এবং মনে না করে যে এটাই মনে হয় একটা অনৈক্যের জায়গা তৈরি হয়ে গেছে, আমরা এসে এর মধ্যে জায়গা করে নেব। সেই জায়গাটা একটা বিরতির আসলে সময় হয়ে গেছে। জনাব রিয়াজ আহমেদ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার ফিরবো। দর্শক, একটু পরে ফিরছি, আশা করি।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা আলোচনায় আসবো, তার আগে আর একটা প্রতিবেদন দেখতে চাই, সেটা হচ্ছে নির্বাচনী ব্যয় নিয়ে। এবং এই গবেষণায় বেরিয়ে এসেছে যে নির্বাচনী ব্যয়ের যে হালচাল বাংলাদেশের সংস্কৃতিতে, তাতে আসলে সৎ যোগ্য প্রার্থীদের উঠে আসাটা দুষ্কর। প্রতিবেদনটি দেখে আলোচনায়। নির্বাচনী ব্যয় বাংলাদেশে মোটামুটি সব আমলেই আলোচিত বিষয় হিসেবে থেকেছে, কেননা বেশিরভাগ সময়ই বেঁধে দেয়া সীমার চেয়ে বেশি ব্যয় করেন প্রার্থীরা। বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ 25 লাখ টাকা। টিআইবির একটি গবেষণা বলছে, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা গড়ে প্রায় 3 কোটি টাকা ব্যয় করেন। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি WFD 34 পাতার একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এতে প্রার্থীর অতিরিক্ত খরচকে বাংলাদেশে নির্বাচনকে সত্যিকার অর্থেই অন্তর্ভুক্তিমূলক করার পথে প্রধান বাধা হিসাবে দেখানো হয়েছে। WFDর প্রতিবেদনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংসদ সদস্য পেশা উল্লেখযোগ্য হারে পরিবর্তনের কথা বলা হয়েছে। 1973 সালে যেখানে ব্যবসায়ী সংসদ সদস্য ছিলেন 18%, তা 2024 এসে ঠেকেছে 66%। রাজনৈতিক অভিজ্ঞতা বা চর্চার চেয়ে অর্থনৈতিক কারণে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বেড়েছে বলে মনে করে WFD। প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক শাহাবানাম খান। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার যে খরচ, তাতে সৎ যোগ্যদের অংশ নেওয়ার সুযোগ কমিয়ে দেয়। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার রিফর্ম করতে গেলে তারা যেটা চাচ্ছেন যে শুধু ভোটার কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে হবে না, সেখানে পার্টিসিপেশন করতে পারেন কিনা, ইলেকট্রাল ডিসিশন মেকিং বা নমিনেশন প্রসেসে সাধারণ মানুষ ভূমিকা রাখতে পারেন কিনা, সেটা তারা প্রশ্ন করেছেন। সেটাই এখানে উঠে এসছে। যারা নারী নেতৃত্ব আছেন বা ছাত্র বা কমিউনিটি লিডার আছেন, তারা যদি ইলেকশনে আসতে চান, তাদের মূল প্রতিবন্ধকতাগুলির একটা প্রতিবন্ধকতা হলো কিন্তু ইলেকট্রাল কস্ট। প্রতিবেদনে আরো বলা হয়, সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বেড়ে যাওয়ায় জনসাধারণের প্রকৃত চাহিদার চেয়ে বেশি গুরুত্ব পায় অর্থনৈতিক এজেন্ডা। তাই প্রতিবেদনে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী এবং জনসাধারণের নির্বাচনী আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি। বিলাস খান, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে বাস্তবতা বাংলাদেশের, সেই বাস্তবতাতেই তো আমরা সামনে নির্বাচনের দিকে যাচ্ছি। সেখানে পুরনো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, আরো অন্যান্য বাম দলগুলো রয়েছে, তাদের মধ্যেই অর্থনৈতিক সক্ষমতার তফাৎটা বেশ পুরনো। সেখানে এই ক্ষেত্রে আসলে সংস্কার কতটুকু রাজনৈতিক দলগুলো মেনে নেবে, এবং সেটা আসলে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে কতটুকু করাই বা সম্ভব হবে বলে আপনি? আমি প্রতিবেদনটি দেখলাম, বাট এখানে আমি প্রতিবেদনে কিছু বিষয়ের সঙ্গে একমত না। এবং বলেছি 3 কোটি টাকা, 3 কোটি টাকা বাংলাদেশ এখন পার্লামেন্ট ব্যয় করে কেউ অনেক বেশি। ধরুন, আমরা তো প্রক্রিয়াগুলো কাছ থেকে দেখেছি। ইলেকশনে 1 মাস আগে থেকে কেন্দ্রে কেন্দ্রে আপনার টাকা পাঠাতে হবে প্রতিদিন। তারপর ধরুন ভোটের আগের দিন এক এক কেন্দ্রে অনেক অনেক টাকা দিতে হয়, পুলিশকে টাকা দিতে হয়, অনেকে পুলিশের বড় কর্তাকে ম্যানেজ করেন। এবং এই গত যে নির্বাচনগুলো হয়েছে, খুশি হয়ে সেপাইদের পর্যন্ত টাকা দিয়েছে আওয়ামী লীগ নির্বাচনের পরে, প্রশংসাপত্র দিয়েছে। নির্বাচন তারা খুব ভালো ভূমিকা পালন করেছে। এটি একটু ভালো বলেছেন। আসলে এটি একটি উপায় বের করা উচিত। এই যে কথাটাই বলেছে রিপোর্টে যথার্থই বলেছে যে ভালো মানুষ বা যোগ্য মানুষ অনেক সময় কিন্তু নির্বাচনে অংশ নিতে পারেন না, কারণ এত টাকা তারা জোগাড় করতে চান না, আর দুর্নীতি করে এটা আয়ও করতে চান না, সুতরাং তারা পার্টিসিপেট করতে পারে না। এবং এ কারণে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়। যেমন এমপি সাহেবের কাজ কি, তিনি করেন কি? তিনি আইন প্রণয়ন করবেন, কিন্তু তিনি কোথায় আসতে হবে, কারে গম দিতে হবে, কোন ঠিকাদারি কে পাবে, কোন মসজিদে টাকা পাবে, কোন স্কুলে টাকা পাবে, আমার পছন্দের কোনগুলো, এগুলো তারা করে থাকেন। ঠিক না। বাইরে যে ডেমোক্রেটিক দেশগুলো, বড় ইংল্যান্ড সহ অন্য জায়গায়, তারা তো এই কাজ করে না। তো আমাদের এখানে এই প্রবণতা গড়ে উঠেছে। এবং এই কারণে কিন্তু প্রচুর এটা একটা এমপি হওয়া মানে একটা বিরাট আয়ের সুযোগ হওয়া, এটি সবাই মনে করেন। যেন টাকা ইনভেস্ট করতে চান। এমপিতে যখন দাঁড়ান, অনেক বিভিন্ন এলাকায় অনেক পার্টিও আছে, কিন্তু এমপি সাহেবকে ভোটের আগে টাকা দিয়ে আসে, পরে যাতে আমি বিভিন্ন কাজ পাই, ঠিকাদারি পাই, গম পাই, চাল পাই। সুতরাং এটি একটা নিয়মের মধ্যে আসা উচিত। আমি জানি এটি কী প্রক্রিয়া হবে, আশা করতে চাই এটি একটি ভালো প্রক্রিয়া একটা আবিষ্কৃত হবে, যাতে ভালো মানুষ, যোগ্য মানুষ নির্বাচনে পার্টিসিপেট করতে পারে।
আমাদের রাজনৈতিক দলগুলো তো এই ব্যবস্থায় অভ্যস্ত বহু বছর ধরেই। তারা কি চাইবে এই ব্যবস্থার পরিবর্তন? কারণ না চাইলে করা উচিত, কারণ আমরা নতুন বাংলাদেশের দিকে যাব, আমরা আশা করতে চাই। এবারে যে ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, এরপরও যদি আমরা পুরনো দিকেই থাকি, এই গণতন্ত্রহীনতা, মারামারি, কাটাকারি, এই প্রকৃত গণতন্ত্র যদি না আসে, আমরা সেটা চাই না। আমরা চাই সামনে আমরা ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো। অনেকগুলো বোধহয় 11টি সংস্কার কমিশন হয়েছে, 15টি, তারা নানা কাজ করছে, এর মধ্যে থেকে আলোচনার মধ্যে থেকে ভালো দিকে আসবে এবং সেগুলো মানুষ সবাই ফলো করতে চায়। বাংলাদেশের মানুষ কিন্তু ভালো বাংলাদেশ দেখতে চায়। আপনি ঢাকা শহরের ভিজুয়ালাইজ করুন, এই নগরীটির চেহারা কি, এই নগরীটি কী ধরনের যান চলে। একটি রাস্তা আমি আসার সময় ফেস করেছি, 5 কিলোমিটার গতির যানও চলে, 50 কিলোমিটার গতির যানও চলে, 100 কিলোমিটার গতির যানও চলে। এটি কোথাও ভাবা যায় না, আমাদের এখানে হচ্ছে, পরামর্শ হচ্ছে। আপনি ফুটপাথ দিয়ে হাঁটতে পারবেন না, সেখানে লোকজন বসে আছে, প্রস্রাব করেছে, পায়খানা করেছে। সব মিলিয়ে সংস্কারের প্রয়োজন আসলে। ধন্যবাদ জনাব রিয়াজ আহমদ। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয় তো এখানে সামনে চলে আসছে, এবং সেই বিষয়টি যতক্ষণ না সমাধান করা যাচ্ছে সামনে এগোনো এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কঠিন। সেখানে এই যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা, যেখানে পেশি শক্তি বা টাকার প্রভাব কমে আসবে, এই কথাগুলো অনেকেই বিভিন্ন সময় বলেছেন, কিন্তু বাস্তবে এই ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্যের সম্ভাবনা দেখেন আপনি? যেখানে বড় দলগুলো বলবে যে তারা নির্বাচনে টাকার প্রভাব বা পেশি শক্তির প্রভাব কমুক সেটা চায়। জি, আপনি যথার্থই বলেছেন যে বড় দলগুলো এটা বলবে কিনা বা চাইবে কিনা। আসলে দীর্ঘদিন আমাদের যে রাজনৈতিক এবং পলিটিক্যাল ইকোনমি যেটা বিশেষ করে গড়ে উঠেছে বাংলাদেশে, সেখানে ধরেন যে টাকার যে মূল্যটা, অর্থাৎ কিছু মানুষ প্রচুর কষ্ট করে দিনাতিপাত করছে, অর্থ উপার্জন করছে, সংসার চালাচ্ছে, কিন্তু কিছু মানুষের জন্য এই টাকা মানে ব্যাপারটা এত সহজলভ্য উপার্জন করা এবং ব্যয় করা, যার ফলে তার যে ভ্যালু সিস্টেমটা সেটাই অনেকখানি নষ্ট হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। একটা তো হলো আপনি একটা লিমিট করে দিলেন, সেই লিমিট রক্ষা হচ্ছে কি হচ্ছে না নির্বাচনী খরচে। তো লিমিট যেটা করলেন আপনি, সেটা বাস্তবসম্মত করছেন কিনা, করলেন সেটা তো এগ্রিড আপন, অর্থাৎ সবাই মেনে নিচ্ছে বলেই সবাই ওই লিমিটের মধ্যেই নির্বাচনটাতে যাচ্ছে, আমরা ধরে নিব। কিন্তু সেটা এনফোর্স করবে কে? রাষ্ট্র যদি সেটা এনফোর্স না করে, তাহলে ওই রকম একটা লিমিট রাখারও ব্যাপারটা একটা তামাশায় পরিণত হয়। এটা গেল একটা অংশ। আরেকটা অংশ আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, এটা আমাদের সাম্প্রতিক একটা ঘটনা যেটা আমার মনে খুব দাগ কেটেছিল ওই সময়ে। সেটা বলি, গত বছরের মার্চের দিকে হবে, যে নির্বাচন কমিশন বলল যে উপজেলা নির্বাচনে যে প্রার্থীরা অংশ নেয় তাদের যে জামানত দিতে হয়, সেই জামানতটা আপনারা জানেন 30% অফ ভোটস যদি একজন প্রার্থী না পান তবে তার জামানত বাতিল হয়। আমরা এই কথাটা বলি, ইলেকশনের সময় শুনি। এই জামানতটা একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানতের টাকার অঙ্কটা ছিল 10,000 টাকা। সেটা মানে গত বছরের মার্চের পূর্ব পর্যন্ত বাংলাদেশে সেটাকে করা হলো 1 লক্ষ টাকা। এবং এই যে 10,000 টাকাকে 1 লক্ষ করা হলো, একজন ভাইস চেয়ারম্যান তারটা 5,000 টাকা ছিল জামানতের অ্যামাউন্ট, সেটাকে করা হলো 75,000 টাকা। আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আমি যতটুকু দেখেছি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি এ ব্যাপারে একটা উচ্চবাচ্য করেছিল যে এটা কতটুকু যৌক্তিক হচ্ছে। মানুষ দেখুন, মানে আপনি অনেক সময় বাস ভাড়া বাড়ে, ছেলে মেয়েদের টিউশন ফি বাড়ে, ইত্যাদি বাড়ে। কত পার্সেন্ট সরকার ভ্যাট বাড়ায় বিভিন্ন কাছে, পার্সেন্টেজ আছে। তো আপনি একটা জিনিস এতকাল চললো 10,000 আর 5,000 টাকায়, আপনার কি মনে হলো যে এটা 1 লক্ষ টাকা করতে হবে? মানে কি ক্যান্ডিডেট বেশি হয়ে যায়, অনেক মানুষ দাঁড়িয়ে যায় এই নির্বাচনে? আমার তো তা মনে হয় না। আপনি আসলে কি এটা দিয়ে মেসেজটা কি দিতে চাচ্ছেন? আপনি মেসেজটা দিতে চাচ্ছেন কোনো গরিব মানুষের জনপ্রতিনিধি হওয়ার দরকার নাই। এই বিষয়টা, এই যে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা রাষ্ট্রের, স্থানীয় সরকার থেকে শুরু করে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত, এটা শুধুমাত্র একটা পার্টিকুলার ক্লাসই করবে, যারা ক্রনিক ক্যাপিটালিজমের মাধ্যমে এদেশে লুটপাট তন্ত্রের মাধ্যমে কোটি কোটি টাকা বানিয়েছে। নির্বাচনটা যদি আমরা শুধুমাত্র তাদের জন্য খুব
সহজ করে দেই এবং অন্যদের জন্য খুব কঠিন করে দেই, আপনি এদেশের রাজনীতি মেধাশূন্য হতে বাধ্য। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে। এবং আমি বিশেষ করে এই রিপোর্টটা দেখছিলাম আজকে এই টেলিভিশনে, এবং খুব ভাবছিলাম যে এই জিনিসটা, এই যে আমরা এখন সংস্কারের কথা বলছি, সামনের একটা নির্বাচন হতে যাচ্ছে, এই সময় যদি এই জিনিসটা আমরা এজেন্ডাভুক্ত না করি, আলোচনায় না নিয়ে আসি, তাহলে সুদূর ভবিষ্যতে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের যে স্বপ্নটা আমরা দেখছি, সেটার অনেকখানি কিন্তু বিঘ্নিত হবে শুধুমাত্র এই টাকার খেলার জন্য। ধন্যবাদ। জনাব মজুমদার, আপনার কাছে ফিরে আসি। এই যে রাজনৈতিক ঐক্যমত্যের প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে, এটা নিয়ে ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেমন আলোচনা রয়েছে, সামনে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার বা অন্যান্য দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলোর কথা ভাবা হচ্ছে, সেখানেও ঐক্যমত্য নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ধরুন কিছু কিছু দল রয়েছে যাদের আর্থিক সক্ষমতা অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি, বিএনপি তার মধ্যে অন্যতম। অন্য দলগুলো, সিপিবির প্রসঙ্গ আসলো, বাসদ সেখানে রয়েছে, বাম দলগুলো বিশেষ করে তাদের আর্থিক সক্ষমতা নিয়ে সবসময় তারা বলে এসেছেন যে সেখানে টাকার যে প্রভাব বা পেশি শক্তির প্রভাব সেটা কমানো প্রয়োজন। কিন্তু এই যে বিভিন্ন প্রশ্নে যদি একেবারে বিপরীতমুখী অবস্থান থাকে রাজনৈতিক দলগুলোর, এখানে সমাধানের পথটা কি হবে অন্তর্বর্তী সরকারের? ধন্যবাদ। প্রথমত রাজনৈতিক ঐক্যমতের কথা বলেছেন। ঐক্যমতের আগে প্রয়োজন হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এই রাজনৈতিক সদিচ্ছাটা রাজনৈতিক দলেরই থাকতে হবে। আপনি একটা কথা বলেছেন যে আর্থিক সক্ষমতা, আমরা রাজনৈতিক দলগুলোর খুব বেশি আসলে আর্থিক সক্ষমতা দেখি না। আপনি যদি রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের আয় ব্যয়ের হিসাব আসলে নির্বাচন কমিশনে দেয়, তো সেইখানে যদি আপনি সেই হিসাব, যদি তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যে হিসাবটা দিয়েছে এটা যদি পর্যালোচনা করেন, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই আহামরি ধনী বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তহবিল সংকট আছে বা তহবিলের সীমাবদ্ধতা আছে, অন্তত সেই হিসাবটাকে যদি আমরা অ্যাকাউন্টে আনি। তাহলে এখন প্রয়োজন হচ্ছে যে, তাহলে আপনি বলবেন যে তাহলে রাজনৈতিক সদিচ্ছাটার প্রশ্নটা আসছে কোত্থেকে? রাজনৈতিক সদিচ্ছাটার প্রশ্ন আছে কারণ নির্বাচনের যে ব্যয়ের কথা আমরা বলি, নির্বাচনের ব্যয়টা আসলে শুরুটা হয় হলো নমিনেশন কেনাবেচার মধ্য দিয়ে, বা এরকম একটা অভিযোগ অনেক দিন ধরেই আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধেই আছে যে তারা রাজনৈতিক দলের নমিনেশনটা কেনাবেচা করে। একজন প্রার্থী যখন নির্বাচনে প্রার্থী হতে চান, প্রথমেই তাকে একটা বড় অঙ্কের টাকা কাউকে না কাউকে দিয়ে নমিনেশনটা নিতে হয়, এখানেই তার ব্যয়ের একটা বড় অংশ চলে যায়। এরপরে আসে ধরেন আপনার কালো টাকার যে দৌরাত্ম্যটা। কোনো একটা রাজনৈতিক দল যদি, বাংলাদেশে এখন পর্যন্ত আমরা খুব একটা দেখিনি কোনো রাজনৈতিক দল ঘোষণা দিয়ে বলেছে যে আমরা যারা ঋণ খেলাপি আছে তাদেরকে মনোনয়ন দেব না। একবার সম্ভবত কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেছেন যে এবার পরের যে নির্বাচন সামনে আসবেন সেখানে ওনারা হয়তো কোনো ঋণ খেলাপিকে ওনারা মনোনয়ন দিবেন না। এইটা যদি, এই রাজনৈতিক সদিচ্ছাটা যদি থাকে, তাহলে কিন্তু অনেক কিছু সমাধান কিন্তু এর মধ্যে দিয়েও বেরিয়ে আসে। কারণ আমরা দেখি যে নির্বাচনে যে টাকাটা খরচ হয়, এই টাকাটা কিন্তু আসলে কোনো বৈধ টাকা না। কারণ বৈধ টাকা হলে তো আপনাকে তার একটা হিসাব দিতে হবে, আপনি টাকাটা কোত্থেকে আনলেন এবং কোত্থেকে কিভাবে ব্যয় করলেন। নির্বাচনী ব্যয় কিন্তু আমাদের মূলত এই কালো টাকাটাই আসলে বেশি খরচ হয়, এবং এই কালো টাকাটা আসে হলো, একটা বড় অংশ আসে হলো ঋণ খেলাপিদের মাধ্যমে, যারা ব্যাংকের টাকা নানাভাবে লুটপাট করে এই ধরনের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। তো এইসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক থাকে, তারা যদি আসলে ডিসিশন নেয় যে তারা আসলে নির্বাচনে যারা রাজনীতি করে, সত্যিকার রাজনৈতিক নেতা যারা সত্যিকার অর্থে গণমানুষের প্রতিনিধি, তাদেরকে মনোনয়ন দেবে, তারা ঋণ খেলাপি কালো টাকার মালিক এদেরকে মনোনয়ন দেবে না, তাহলে কিন্তু এই ব্যয়ের যে সমস্যাটা, এটার প্রাথমিক সমাধানটা এখান থেকে আসতে পারে। তারপরে গিয়ে যেটা আসতে পারে যে, আপনি ইলিয়াস ভাই একটু আগে কথা বলছিলেন যে ম্যানেজের কথা বলছিলেন যে অনেককে ম্যানেজ করতে হয় নির্বাচনে। যদি আপনি একটা ভোট দেন, যে ভোটে আসলে ভোটাররা হচ্ছে আসলে সবচেয়ে বড় নিয়ামক থাকবে, সেখানে কিন্তু এত ম্যানেজ করার কোনো প্রশ্ন আসে না, সেখানে আসে কনভিন্স করার প্রশ্ন। ভোটারকে আপনি কনভিন্স করবেন, কনভিন্স করে তার ভোটটা আদায় করবেন। এখানে ভোটারের অ্যাকচুয়ালি উপস্থিতি বা ভোটারের সেটা মুখ্য থাকে না, সেখানেই কিন্তু অর্থের বা ম্যানেজ করার বিষয়টা আছে। এখন সরকারের দিক থেকে আপনি বলেছেন যে সরকার যেটা করতে পারে, বা আমরা যে আলোচনাটা করছি বা যে চেষ্টাটা চালাচ্ছি, এটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাটা, একটা নির্বাচনটা যদি একটা সুস্থ ব্যবস্থার মধ্যে আনা যায়, তাহলে কিন্তু মানে যেখানে ভোটাররাই আসলে মূল ভূমিকা পালন করবে, তারা আসলে ঠিক করবে তারা কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না। কারণ টাকা দিয়ে কিন্তু আসলে এক একটা সংসদীয় আসনে যে পরিমাণ ভোটার আছে, আপনি যদি বলেন টাকা দিয়ে ভোটার সব ভোটারকে কিনে ফেলবেন, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এভাবে ভোট বিক্রি করে। অল্প কিছু লোকজন হয়তো তাদের ভোটটা টাকার বিনিময়ে বিক্রি করে, কিন্তু বেশিরভাগ মানুষই আসলে তার নানা ইকুয়েশনের কারণে ভোটটা দেয়।
শুধুমাত্র টাকা দিয়ে আসলে আপনি ভোটারদের মন জয় করতে পারবেন না। টাকা দিয়ে আপনি জয় করতে পারবেন ওই যে ভোটকে কেন্দ্র করে যাদেরকে ম্যানেজ করতে হয়। আমরা আগের নির্বাচনটাতে দেখেছি যে নির্বাচনটা আসলে ভোটার উপস্থিতি ছিল 5 থেকে 7%, কিন্তু সেখানেও কিন্তু নির্বাচনী ব্যয় 3 থেকে 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। তার মানেটা কি? টাকাটা কিন্তু ভোটাররা নেয়নি, টাকাটা নিয়েছে যারা তাদের ভোটে আসলে ভূমিকা ছিল অন্যরকম, ভোটের ব্যবস্থাপনার সাথে তারা জড়িত ছিল। তো যদি নির্বাচনী ব্যবস্থাটাতে সুস্থ করা যায়, নির্বাচনী ব্যবস্থাটা যদি সঠিকভাবে রাজনৈতিক দলগুলো একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে যদি নির্বাচনে আসে তাহলে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই অঙ্গীকারটা বা এই সদিচ্ছাটা থাকে, তারা কালো টাকার মালিকদেরকে মনোনয়ন দেবে না, তারা নির্বাচনে নমিনেশন কেনাবেচা করবে না, তাদের যারা ত্যাগী রাজনৈতিক কর্মী, যারা তাদের জন্য রাজনীতি করেছে, বিভিন্ন সময় জেল জুলুম খেটেছে, মানুষের কাছে গিয়েছে বা মানুষের কাছে জনপ্রিয়, এরকম নেতাদেরকে যদি তারা মনোনয়ন দেবে, তারা যদি ঠিক করে, তাহলে কিন্তু এই নির্বাচনী ব্যয়ের যে এই আকাশচুম্বী অর্থের কথা বলেছেন বা এই পরিমাণের কথা বলেছেন, এটার কিছুটা সমাধান অন্তত পাওয়া যাবে। আর আইন করে, সংস্কার করে বা হয়তো বাকিটা সমাধান করার চেষ্টা করতে পারে। ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আপনার কাছে ফিরে আসি। কালো টাকার দৌরাত্মের কথা তো বারবার ঘুরে ফিরে আসে এবং বিগত পতিত যে স্বৈরাচারী সরকার, তাদের সাথে ব্যবসায়ী গোষ্ঠী এবং তাদের যে খুব একটা কাছাকাছি একটা আঁতাত নিজেদের মধ্যে, যেখানে একজনের অর্থে আরেকজন রাজনীতিতে এসেছেন, আবার তিনি রাজনীতির ক্ষমতা কাজে লাগে তাকে আরো বেশি বিত্তশালী করতে সাহায্য করেছেন। এই যে ব্যবস্থাটা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত না হলে আগের ব্যবস্থাটাই কি কোনো না কোনো ভাবে ফিরে আসবে, যেখানে ব্যবসায়ীরা সেই একই ভূমিকায় থেকে যাবেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে 21 জুলাই বা 22 জুলাই ব্যবসায়ীর একটি সাপোর্ট করে একজন ব্যবসায়ী বলেছেন যে মৃত্যুর পরও শেখ হাসিনার সরকার। ব্যবসায়ীদের অ্যাটিটিউড কিন্তু আমরা দেখেছি। আবার তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আবার হয়তো এখন যে সরকার আছে বা পরবর্তী রাজনৈতিক সরকার আছে তাদের দিকে ফিরে যাবে। অলরেডি নানা ঘটনা আমরা দেখছি। এই জন্যই বলেছি যে আসলে সংস্কার দরকার। ট্র্যাডিশনাল রাজনীতি, যে রাজনীতি জনমুখী না, যে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে না, এই রাজনীতি আসলে আমাদের বাদ দিতে হবে, ভিন্নভাবে শুরু করে। এবার আমরা সবচেয়ে ভালো সুযোগ পেয়েছি। এই এখন যে সরকার আছে, দেশের কিন্তু সব মানুষ তাকে সাপোর্ট দিয়েছে, তো আওয়ামী লীগ দুর্বৃত্ত ছাড়া। তারা নানা ধরনের অপপ্রচার চালায়। সব মানুষ, ধরুন বিএনপি ক্ষমতায় আছে, 30% লোক বা 40% লোক তাদের সাপোর্ট নিয়ে আসলো। ধরুন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, 30% বা 35% বা জাতীয় পার্টি অন্য দলগুলো, বাট এই সরকারের সাপোর্ট কিন্তু সবার আছে, সব মানুষ, অধিকাংশ মানুষের। সুতরাং এই সুযোগটা তাদের কাজে লাগানো উচিত। সব দলই সংস্কারের কথা বলছে। একটি ভালো দিক যে রাজনৈতিক সংস্কারের কথা কিন্তু অনেকেই বলছে। যেমন 2 বছর আগে জনাব তারেক রহমান যে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন 31, এখন যে রাজনৈতিক দলগুলো দিচ্ছে অধিকাংশ ঘুরে ফিরে কিন্তু সেগুলোই। কারণ তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এবার একটি আমাদের সুযোগ এসছে। এবং আরেকটি কথা বলে যাই, রাজনীতিবিদরা যা ইচ্ছে আগামী দিন তা করতে পারবেন না। কেন? এবার যে ছাত্র আন্দোলন করেছে, ধরুন 17 থেকে 27 বছর, তারা কিন্তু আগামী 30-35 বছর রাজনীতি করবেন বা রাজনীতিক সচেতন থাকবেন। একটি বিরাট অংশ, তাদের একটা চাপ কিন্তু থাকবে রাজনীতিবিদ। আগে আমরা যেভাবে করেছি, যা করেছি, ডামি নির্বাচন, তারপরে রাতের নির্বাচন, এইসব সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠে যাবে বলে আমি বিশ্বাস করতে চাই। সুতরাং আমাদের এই সুযোগটি কাজে লাগানো উচিত, যাতে আগামী দিন একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ, যেটা মানুষের আকাঙ্ক্ষা, এবং সুষ্ঠু গণতন্ত্র যদি বিকাশ হয়, অন্যান্য যে সংকটগুলো আছে সবগুলো কিন্তু কেটে যাবে, অধিকাংশই কেটে যাবে। সুতরাং গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য আমাদের কাজ করতে হবে। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, সামনের নির্বাচনে যদি এমন কেউ ক্ষমতায় আসে, আবারও সেই 2/3 ক্ষমতা নিয়ে, আসন নিয়ে, যাতে সংবিধান সহ সবকিছু তারা পরিবর্তন করতে পারেন, আবার সেই ব্যবস্থার পুনরাবৃত্তি হবে কিনা, যাতে করে যিনি ক্ষমতায় আছেন তিনি ক্ষমতায় থেকে যাবেন? আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে আন্দোলন। কারণ আওয়ামী লীগ যে দুর্নীতি শাসন চালিয়েছে তার পুরস্কার কিন্তু তারা পেয়েছে। আপনি দেখুন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রধানমন্ত্রী এবং মসজিদের খতিব একসাথে পালিয়ে গেছে বাংলাদেশ। এই দৃষ্টান্ত কিন্তু আমরা কোনোদিন দেখিনি। একজন এমপিও দেশে নেই, সবাই পালিয়ে গেছে। সুতরাং রাজনৈতিক দলগুলো যা ইচ্ছে তাই করবে। আমার মনে হয় তাদের সচেতন হওয়ার সময় আসে, এবং সচেতন হয়েছে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি তাদের যে কথাবার্তা শুনি, অনেক পরিমিতি বোধ আছে, কিন্তু আমি গায়ের জোর সব দখল করে নিব, এইসব সংস্কৃতি আর বাংলাদেশে চলবে বলে আমি মনে করি না। রাজনৈতিক দলগুলো যদি সচেতন নাও হয়ে থাকে, সচেতন হওয়ার এখনই কিন্তু সময়।
আমরা যা ইচ্ছে তাই করবো, আমরা তা পারবো না। বাংলাদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে শেষ পর্যন্ত। যেমন আমাদের এক সময় মনে হয়েছিল যে এই যে জগদ্দল পাথর চেপে বসছে কোনোদিন সরানো যাবে না, এরকম মনে হয়েছিল। কারণ সব ক্ষেত্রে এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল। শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকতে চান, তাকে রাখার জন্য বেনিফিশিয়ারি চেষ্টা করেছে, সবসময় চেষ্টা করেছে। কারণ তারা যে মানুষের বিরুদ্ধে, মানুষের সঙ্গে যে কি বলে যথাযথ বিহেভ করেনি, এটি আওয়ামী লীগ করার কারণে। সুতরাং আওয়ামী লীগের প্রধানকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই হবে নিজেদের অস্তিত্বের জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেই জগদ্দল পাথর কিন্তু করেছে। একটি বিরাট বিজয়, আমাদের মহান মুক্তিযুদ্ধের পর এত বড় বিজয় কিন্তু আর নাই। সুতরাং যেমন 75-এ একটা বিয়োগান্ত ঘটনা ঘটেছে, সেটি বাদ দিলাম, বাট এবার কিন্তু অন্য ঘটনা ঘটেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। আগে কিন্তু কেউ জানে, ঈশ্বর সাহেব জানেন। এবং এই 800 বছর ইতিহাসে দুজন মানুষ পালিয়ে গেছে, লক্ষণ সেন আর শেখ হাসিনা, আর কিন্তু কেউ পালিয়ে যায়নি। আমার নিশ্চয়ই মনে আছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, রিয়াজ ভাই আছে, উনিও ছিলেন, তিনি কিন্তু পালিয়ে যাননি, জেল খেটেছেন অনেকদিন। আর কেউ কিন্তু কোনোদিন পালিয়ে যাননি, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। রাজনীতিবিদদের কিন্তু বোধের সময় এসছে যে আমরা যা ইচ্ছে তাই করবো, সংখ্যাগরিষ্ঠ নিয়ে যা ইচ্ছে তাই করবো, এটি করার সুযোগ আর আমি বিশেষ করে। রিয়াজ আহমেদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে জুলাইয়ের ঘটনাগুলো কি আসলেই একটা শিক্ষা হয়ে থাকবে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য, নাকি সেই সম্ভাবনা থেকেই যায় যেখানে যিনি ক্ষমতায় আসবেন তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করবেন? আশঙ্কা থেকে যায়, এটা সত্য। কারণ হলো যে আমরা কিন্তু এই যে এই সর্বশেষ ইলিয়াস এখানে শেষ করলো এরশাদের কথা বলে, তো এরশাদ বিরোধী আন্দোলনের যে রেজাল্ট 90-তে এবং তারপরে 91 গণতন্ত্রের পুনর্যাত্রা, আমরা 91 যে মানে কি বলবো যে একটা খুবই বড় মাইলস্টোন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই চিন্তা করলে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চালু, সবাই ভোট দিতে পারা এবং একই সাথে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিরও যাত্রা শুরু। এখন এর শুরুতেই কিন্তু অনেক হাই হোপ ছিল আমাদের, এবং বারবার এই কথাটা বলতে হয় প্রসঙ্গ আসলেই যে 3 জোটের রূপরেখা। এই যে আজকে আমরা ন্যূনতম সংস্কারের কথা বলছি, নির্বাচন আগে না সংস্কার আগে, আচ্ছা কিছু সংস্কার করি, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, নির্বাচনের আগে সব করা যাবে না, কিছুটা তো সবাই এগ্রি করুক রাজনৈতিক দলগুলো, এই যে একটা জায়গা, এরকমই কিন্তু একটা জায়গা ছিল, সেটাও আমরা অন্য ওই সময়ের প্রেক্ষাপটে এটাকে বলতে পারি। কিন্তু এই যে 3 জোটের রূপরেখা, এটা বাস্তবায়নের যে জায়গাটা, সেটা কিন্তু ওয়াজ সো শর্ট লিভড। অর্থাৎ স্বপ্নটা দেখা হলো, কিন্তু এটা বাস্তবায়নে যাওয়ার আগেই এটা কিভাবে, আমি বলি আপনাকে যে কিভাবে এটা চূর্ণ হলো। অর্থাৎ এমনও তো কথা ছিল, কনসেনসাস ছিল সবার মধ্যে, যে স্বৈরাচারী এরশাদ সরকারের ক্যাবিনেটে যারা ছিলেন এর আগে, তাদের কাউকে আমরা নিব না, বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে পুনর্বাসিত করব না, এগুলো কিছুই কিন্তু মানা হয় না। কারণ একজন নিল না তো আরেকজন নিয়ে নিল, এইভাবে করে করে কম্প্রোমাইজের জায়গাটা তৈরি হলো। তো সেই আলোকে দেখলে এই যে আমাদের জুলাইয়ের স্মৃতিটা আরো ভয়াবহ, এত অল্প সময়ের মধ্যে এতগুলো প্রাণ ঝরে গেলে, এত এত মানুষ, শুধুমাত্র চোখে হারিয়েছে কয়েকশো মানুষ, তো হাত পা অনেকের, অনেক শরীরের অনেক অঙ্গহানি হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই 6-7 মাস যাওয়ার পরে এটা কষ্টকল্প হয় যে যদি আমরা এটা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি। কিন্তু রাজনীতিতে যদি না আমরা দীর্ঘদিনের যে মানে আমরা তো একটা ভালো প্র্যাকটিসের জায়গা থেকে অনেক রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে ঢুকে গেছি, যেখানে মানে কালো টাকা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কিছুর, এবং যেটা এই আপনাদের রিপোর্টেও আসছিল যে কত আমাদের সেই ব্যবসায়ী সংখ্যা কত ছিল সংসদে, আর এখন কত গুণে সেটা বেড়ে গেছে। যে এই সবকিছুর যে ইম্প্যাক্ট মিলে যে এমন একটা জায়গায় গিয়েছি আমরা, যে এখান থেকে সুসংস্কৃতির চর্চাটা বজায় রাখতে হবে। এবং এটা হয়তো ইভেন আগামী দিনে 1-2টা পার্লামেন্টেও মধ্য দিয়েও আমরা হয়তো পুরোপুরি আগাতে পারবো না, কিন্তু আস্তে আস্তে এই এগিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করতে হবে। তা না হলে আমরা যদি আবার সেই পিছনের পথে যাই, পিছনে ফেলে আসা পথে যদি আবার ফেরত যাই, তাহলে যেটা হবে যে এই শিক্ষাটাও খুব একটা কাজে লাগবে না। মানে এই শিক্ষাটা কাজে লাগতে হলে মানে সবগুলো রাজনৈতিক দলগুলো আবারও সেই কথাটাই বলতে হয় পুনরাবৃত্ত, যে ন্যূনতম কিছু জায়গায় একটা ঐক্যমত তৈরি করতে হবে। সেই জায়গায় কিন্তু আমি মনে করি বর্তমানে যে সরকার আছে তারা একটা
খুবই ভালো পজিশনে এই অর্থে যে তারা তাদেরকে এই জায়গাটায় নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্ট তারা সচেষ্ট আছেন জি এবং চেষ্টা চালিয়ে যাবে যাতে সেরকম একটা কমন গ্রাউন্ড তৈরি করা যায়। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। জনাব মজুমদার যদি আর কিছু যোগ করেন। ধন্যবাদ। রিয়াজ ভাই যথার্থই বলেছেন যে রাজনীতিবিদদের ব্যর্থতাতেই কিন্তু আসলে 1990 সালে স্বৈরাচারকে হটানোর পরেও কিন্তু এরশাদ সাহেব রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে। এখন যদি আবার রাজনীতিবিদরা একই রকম ব্যর্থতার পরিচয় দেন, কিভাবে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করেন, এবং স্বৈরাচার পুনর্বাসিত হলে তার মূল্য এরশাদ সাহেবের পুনর্বাসনের কারণে আমাদের যেরকম গণতন্ত্রকে আবার হারিয়ে এই মূল্যটা দিতে হয়েছে, স্বৈরাচারও যদি একইভাবে পুনর্বাসিত হয় তাহলে এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটাও আমাদের ব্যর্থ হয়ে যাবে এবং গণতন্ত্র ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা আমরা সবাই এখন লালন করছি, সেই আকাঙ্ক্ষাটাও আসলে নষ্ট হয়ে যাবে। তো রাজনীতিবিদদের এই 1990-এর এই ঘটনা থেকেই আসলে শিক্ষা নিতে হবে এবং এটা নিয়ে এই শিক্ষাটা নিয়েই আসলে নিজেদের মধ্যে যতই মতবিভেদ থাকুক, একটা বিষয়ে কিছু কিছু কমন পয়েন্টে রাজনৈতিক ঐক্যমত্য থাকতে হবে এবং সেই ঐক্যমত্যটাকে পরবর্তীতে বাস্তবে আসলে রূপ দিতে হবে। সেটা যদি করা না যায় তাহলে আমরা এই সুযোগটাও হারিয়ে ফেলব। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।